দেখুন, আপনারা দেখেছেন গতকাল ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি সংসদে লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বললেন যে মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের 3টে জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। এই সজলের চেয়ারে কালকে শঙ্কর ঘোষ বসেছিলেন। শঙ্কর বললেন যে এটা আমাদের বক্তব্যই নয়, কিন্তু আজকে ঠিক উল্টো কথা বললেন বিজেপির মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তিনি সরাসরি নিশিকান্ত দুবেকে সমর্থন করলেন। ঠিক কি বললেন দেখাবো। নিশিকান্ত দুবে আমাদের সাংসদ, তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম। संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे। গতকাল ছিল 5, আজকে 6। বিহারের কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ, এই 6 জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই দাবির পাশে এবার দাঁড়ালেন খোদ মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। শুধু তাই নয়, এক ধাপ এগিয়ে তিনি এও দাবি করলেন আগেই মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। চিঠিতে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক লিখেছিলেন অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। নিশিকান্ত দুবে আমাদের সাংসদ, তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম। আমরা চাইছি যে ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত, কারণ সেখানে আইনের শাসন নেই। जो वेस्ट बंगाल की गवर्नमेंट है, वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में करने का एक बड़ा खेल कर रही है। पूरा किशनगंज, कटिहार, पूर्णिया, अररिया, इधर से मालदा और मुर्शिदाबाद, उसकी हालत खराब हो गई। और संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी है। কিন্তু মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের দাবিকে কি সমর্থন করছে বঙ্গ বিজেপি? তার বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বক্তব্যের বিষয়বস্তুতে অনেক দম আছে, কিন্তু তার প্রস্তাবকে আমরা সমর্থন করি না। মুর্শিদাবাদে আর মালদার নিয়ে একটা রাজ্য অটোনমি হয় নাকি? কখনো হয়েছে, কখনো হবে? এই সমস্তর কোনো মূল্য নেই। কেউ চাইছেন রাজ্য, কেউ আবার কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু সংবিধান বলছে সাধ আর সাধ পূরণের মধ্যে রয়েছে বিস্তর আইনি প্রক্রিয়া। সাংসদ বিধায়করা তা ভালো করেই জানেন। তাই প্রশ্ন উঠছে, বিষয়টা কি নিছকই রাজনৈতিক কৌশল, নাকি এমন কোনো সম্ভাবনাও রয়েছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। নিশিকান্ত দুবে শুধুমাত্র কালকে যা বলেছেন হুবহু সেই একই কথা বলছেন না, তার তালিকা ক্রমশ বড় হচ্ছে। ভাবতে পারেন সেই পূর্ণিয়া জেলা, ডোরাই চরিত মানস, সতীনাথ ভাদুরী যে পূর্ণিয়া জেলার ব্যাকগ্রাউন্ডে লিখেছিলেন, সেই পূর্ণিয়া জেলা এই তালিকায় যোগ করে দিলেন নিশিকান্ত দুবে। অর্থাৎ বিহারের 4টে এবং পশ্চিমবঙ্গের 2টো জেলা মালদা এবং মুর্শিদাবাদকে তিনি একসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল করেছিলেন। আমি সজলের কাছে যাব। সজল, কালকে অন্তত একটা এসকেপ রুট ছিল যে রাজ্য বিজেপি, আমি দেখাবো শ্রমিক ভট্টাচার্য বলছেন এসব আমরা মনে করি না, কিন্তু আমি বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে দলের বিধায়ক আগেই চিঠি পাঠিয়ে দিয়েছেন যে রাজ্য, যে জেলা থেকে তিনি জিতে বিধায়ক হয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। দাদা, প্রথম বলি যে গতকাল থেকে একটা প্রোপাগান্ডা চলছে যে বঙ্গভঙ্গ হচ্ছে আরেকবার। প্রথমত কেন্দ্রীয় শাসিত অঞ্চল আর বঙ্গভঙ্গের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, বুঝিয়ে বলছি। জেলা ওয়াইজ করা আর আপনার রাজ্যকে ভাঙা, দুটোর মধ্যে অনেক তফাৎ। নতুন রাজ্য করার কথা বলিনি আমি। বলি দেখুন, গৌরী শঙ্কর ঘোষ একটা কথা বলেছেন, কিন্তু তুমি পশ্চিমবঙ্গের ম্যাপটা মনে আছে তো? তুমি মালদা মুর্শিদাবাদকে সরিয়ে আমায় রাজ্যটা দেখাও তো দেখি। পারবে না? না না, আমি আপনার একদম ভঙ্গ। উত্তরে আসছি, ভৌগোলিকভাবে ভঙ্গ। উত্তরে আসছি। আমি আপনাকে যেটা বলতে চাই, ধরুন আপনারা আজকে একজন এমএলএ কে দেখাচ্ছেন তার বক্তব্য, কিন্তু এমএলএ কোন কারণেই বক্তব্যটা রাখতে বাধ্য হচ্ছে সেটা ভাবছেন না। আরেকজন মুর্শিদাবাদের এমএলএ, তিনি আজ থেকে মাসখানেক আগে বলেছিলেন যে 30% হিন্দুকে 8 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে। আজকে সেই হুমায়ুন কবির বলেছেন হলো। বলছি না না, আমার বক্তব্য তুমি কারণে বলছো না, কারণে এসো। হ্যাঁ, হুমায়ুন কবির কারণে ধরো জনবিন্যাস সেটা পাল্টে দিচ্ছে। একদম প্রথম দিন নিশিকান্ত দুবে ক্লিয়ার করে দিয়েছেন। আমি বলছি জনবিন্যাস পাল্টানো মানে কি? অনুপ্রবেশ। সেই অনুপ্রবেশের দায় যদি নকল সরকারি কাগজপত্রের দায় রাজ্য সরকারে হয়, অনুপ্রবেশের মূল দায় তো বিএসএফ। না, বিএসএফ এর দায় হলে কি হয়? আপনি দিতে দিচ্ছেন না।
কাঁটাতারের বেড়াটা প্রায় 70 কিলোমিটার রাস্তা, যেটা রাজ্য সরকার হতে দিচ্ছে না, এটা তো মানতে হবে। দেখুন দাদা, আমি একটা কথা বলি, ভারতবর্ষের এই যে আপনার কাঁটাতার নেই বলে আজকাল সীমান্তে বিএসএফ থাকে না, কাঁটাতার থাকলে বিএসএফ থাকে। আমি আপনাকে বলি যে বর্ডারগুলো, ভারতবর্ষের বর্ডার আর চাইনিজ বর্ডার, জার্মান বর্ডার, এগুলো তো একরকম নয়। একটা প্রত্যন্ত এরিয়া, যেটা এত সহজ নয়, যেখানে কেন্দ্রীয় রাজ্য যদি নিজেদের মধ্যে লড়াই করে সেখানে সম্ভব নয়। আজকে বিএসএফ এর এরিয়া বাড়াতে চাওয়া হয়েছিল, সেটা বাড়াতে দেওয়া হয়নি। কাঁটাতার দিতে চাওয়া হয়েছিল, সেটা বাড়াতে দেওয়া হয়নি। আমি বলছি, দেখুন বাংলা ভাগ হয়েছে, আগেও ভাগ হয়েছে, একবার না দুবার ভাগ হয়েছে। যেদিন আমি কিন্তু তোমার না আমি বলছি, যেদিন ইমাম ভাতা হয়েছে বাংলা, সেদিন ভাগ হয়েছে। নোংরামিটা যেদিন আরে নোংরামি কথা, আমি ইমাম ভাতা যেদিন হয়েছে বাংলা, সেদিন ভাগ হয়েছে। বাংলা দুবার ভাগ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছে, সেই ঘা এখনো ভরেনি। আর আজকে তারপর আবার ডেকে আনছে 2024-এ লোকসভায় হেরে যাওয়ার পরে এখন এই র্যাডক্লিফ আর সুরবর্দীর বংশধররা আবার বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কিন্তু উল্টো এক সেকেন্ড উল্টো কথা, এক সেকেন্ড প্লিজ, উল্টো কথাটাও বলতে হবে। সেটা হচ্ছে আজকে 2011-র আগে যদি যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যুকে বারবার সংসদে নিয়ে যেতেন, তৃণমূল শেষ 10 বছরে 12 বছরে কটা আন্দোলন করেছে অনুপ্রবেশকে আটকাতে? কেন সরকারি এদের সব বিধায়করা কেন বাংলা ভাগ করতে চাইছে? কারণ এরা মুসলমান বিদ্বেষী, মুসলমানদের ভোট দেয় না, মুসলমানদের ভোট দেয় না। আর এদের গোল ধরে এত বুদ্ধি, আমার দরজার তাহলে আমার এইটা মানতে কোনো রাজি নেই, কিন্তু আমায় এইটাও জানতে হবে যে তৃণমূল কংগ্রেস তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ওই মারাত্মক কথা বলার জন্য? ভুল কথা, যে তোমরা কোথায় দিব্যি এখন ভুল কথা, খারাপ কথা। আমি বলছি যে লোকটি বলছে যে আমরা 30%, মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, 2 ঘন্টার মধ্যে ইত্যাদি এবং ইত্যাদি। আমি অন ক্যামেরা অন এয়ার এটা বলতে অবধি পাচ্ছি না তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। ঠিক যেমন আমার প্রশ্ন থাকবে, শ্রমিক ভট্টাচার্য আজকে বলছেন যে এটা দলের কোনো অবস্থান নয়, তাহলে মুর্শিদাবাদের বিধায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, এবং জাতীয় স্তরে একজন বাংলার 2টো জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছে তার বিরুদ্ধে, সেটা যদি দলের মত না হয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মানে জাস্ট একটা কনস্টিটিউশন, একটা ইম্পর্টেন্ট ধারা বলছি যে স্টেট না ভেঙেও কি স্টেট করা যায়। স্টেট উইদিন দ্য স্টেটের কনসেপ্ট 244 নম্বর উপধারা 1-এ আছে। ওয়াইপি চৌহান হোম মিনিস্টার ছিলেন, উনি 1959 সালে কার্বি আলংয়ের জন্য এই স্টেট উইদিন দ্য স্টেটের কনসেপ্টটা এনেছিলেন, যে রাজ্যটাকে না ভেঙেই আরেকটা রাজ্য তৈরি করার কনসেপ্ট, 244-এর 1 নম্বর উপধারা। হ্যাঁ, কিন্তু আমি অডিও আমি অফ চাইছি। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন যে ধরে নিন করা যায়, কিন্তু আমি বলছি তো বিচিত্র যুক্তি। আমি গৃহস্থকে বলছি দরজা খুলে শুতে, আর চোরকে বলছি চুরি করতে। কেন আমি বলছি আমি অনুপ্রবেশ আটকাতে পারছি না, আমি রাজ্যের 2টো জেলাকে ধরে সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করছি, কি না আমার লেফটেন্যান্ট গভর্নর সেটা শাসন করবে? আমি পরিষ্কার বলছি যে এই যে লেফটেন্যান্ট গভর্নর শাসন করবে। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর থেকে শুরু করে অন্য উত্তরবঙ্গে যারা বলছেন, তারা কিন্তু 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে বলছেন পরিষ্কার যে মানে মুর্শিদাবাদ মালদাতে হিন্দুরা যেহেতু সংখ্যালঘু, ফলে ওখানে একটা নিরাপত্তাহীনতা থাকে, যেটা হুমায়ুন কবিরের বক্তব্যের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হয়। ওই ধরনের বক্তব্য নানা জায়গায় আসে, ফলে মানে সেখানে হিন্দুদের মধ্যে একটা ইনসিকিউরিটি থাকে। সেই হিন্দুদের ইনসিকিউরিটিটাকে কাজে লাগানোর সুযোগ কিন্তু বিজেপি নিচ্ছে, এবং সেই কারণে আলাদা হিন্দুদের মধ্যে কোনো ইনসিকিউরিটি নেই, কথাটা ভুল। এখন এই রাজ্যের ঠেকা নিয়ে বসে আছে নাকি? আমি ডেটা দিয়ে বলতে পারি। 2011 সালে সেন্সার উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এবং যে প্রশ্নটা আমি বলছি যে একই সাথে আপনাকে বলছি, আপনি রেলিভেন্ট কোশ্চেন তুলেছেন যে ভাই ডেমোগ্রাফিক চেঞ্জ তো একটা সত্যি হচ্ছে, এটা ফ্যাক্ট। মানে এটা বিজেপি তৃণমূলের বাইরে, যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন এই মানে বাইরের থেকে লোক আসা অনুপ্রবেশ নিয়ে সরব ছিল, এমনকি স্পিকারের মানে কাছে
মানে কাগজ ছুড়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? স্লটার অফ ডেমোক্রেসি আমি আপনাকে দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই, সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে অনুপ্রবেশ ঘটছে। আমার প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? আমার প্রশ্ন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে পশ্চিমবাংলা একটু বলতে দিতে হবে। 2022 সালে ডিজিবিএসএফ বলেছে 100টা অনুপ্রবেশ হয়েছিল, তার মধ্যে আমরা 90টাকে ধরেছি, 10টাকে খুঁজে পাচ্ছি না। ডিজিবিএসএফ বলেছে, ডিজিবিএসএফ আমাদের একদম তাহলে অনুপ্রবেশ হতে বিজেপি আর দ্বিতীয় কথা, এই যে হিন্দুরা আমি প্রথমে একটা কথা বলি, নিশিকান্ত দুবের বক্তব্যের আমরা বিরোধী, কিন্তু দুটো জেলাকে নিয়ে আলাদা ইউনিয়ন টেরিটরি চাই এটা বলাটা ভারতের সংবিধান পারমিট করে। 30% মানুষকে কেটে ভাসিয়ে দেবো এইটা বলা ভারতের সংবিধান একটা কথা বলছি, এই যে লোকটার বক্তব্য নিয়ে সজলদা বারবার করে বলছে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, হুমায়ুন কবির বলেছিল, সেই হুমায়ুন কবির ওই মুর্শিদাবাদে জঙ্গিপুরে বিজেপির প্রার্থী ছিল 2019-এ। সুতরাং বলতে গেলে এক সেকেন্ড, লোকটা পরে কি করে আগে কি করে জানবো? তোমরা ঋতব্রতকে আগে চিনতে পেরেছিলে? এক সেকেন্ড, এবার আমি একটা বললাম আগে চিনতে পেরেছিলে? এক সেকেন্ড, দাঁড়াও না ভাই, আমি একটা কথা বোঝার চেষ্টা করি, জানার জন্য জিজ্ঞেস করি। সজলদার দল নিশ্চয়ই এটা ব্যাখ্যা করবে আগামী দিনে। যদি মালদা মুর্শিদাবাদ ইউনিয়ন টেরিটরি হয়ে যায়, সীমান্তটা বিএসএফ পাহারা দেবে, এখন কি সিভিক ভলান্টিয়াররা পাহারা দিচ্ছে? আমি আপনাদের বেসিক জায়গায় প্রশ্ন করছি। একটা রাজ্য, কদিন আগে দেখলাম হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আসামে নাকি এমন অনুপ্রবেশ ঘটছে যে ওখানকার চরিত্র পাল্টে যাচ্ছে, আসামের অনুপ্রবেশের জন্য নাকি ঝাড়খণ্ডের চরিত্র পাল্টে যাবে। হেমন্ত বিশ্ব শর্মা বললেন, কদিন পরে দেখলাম ওটা আসাম থেকে চলে এলো কোত্থেকে মালদা মুর্শিদাবাদ, আমরা কেস খেয়ে গেলাম। কিন্তু আমি যে কথাটা বলছি, আসামের সীমান্ত যে বিএসএফ পাহারা দিচ্ছে, মালদা মুর্শিদাবাদের সীমান্তটাও সেই বিএসএফই পাহারা দিচ্ছে, রাজ্য সরকার যেই থাক না কেন। যদি অনুপ্রবেশ হয়, আমি যে জন্য বলছি এই চিঠিটা দেখানো খুব দরকার, তার কারণ হচ্ছে গৌরীশঙ্কর ঘোষ তিনি চিঠি লিখছেন 2022-এর 18ই আগস্ট। এই চিঠি তিনি দেখাচ্ছেন যে রাজভবনের গভর্নরকে চিঠি লিখছেন, তিনি স্মাগলিংয়ের কথা বলছেন, তিনি গরু পাচারের কথা বলছেন, যে ইস্যুগুলো তিনি তুলছেন সে প্রত্যেকটা তো প্রাথমিক দায়িত্ব হচ্ছে বিএসএফ আর কাস্টম। এখানে বলছি সুমনদা, খালি আজকে এখানে তৃণমূলের সরকার আছে বলে, যখন আমাদের সরকার ছিল, যদি কোনোদিন এখানে বিজেপিরও সরকার হয়, সেই বিজেপির রাজ্য সরকারের এটা দায় নয়, দায় হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ এর অনুপ্রবেশকে ঠেকানোর। যদি নিশিকান্ত দুবে আজকে বলেন যে কোনো জায়গা থেকে দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, তার মানে হচ্ছে অমিত শাহ দপ্তর ফেল করছে। আমি একটা কথা বলি সুমন, আমরা বাঙালি, আমাদের চিন্তা হয় যখন কেউ অনুপ্রবেশ হয়ে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, এই যুক্তি দেখায়, কেননা এই যুক্তিতে আসামে বাঙালি খেদাও আন্দোলন করে ব্রহ্মপুত্র জলকে লাল করে দেওয়া হয়েছিল বাঙালির রক্তে, এইটা আমরা দেখেছি। সুতরাং আজকে এই যে রাজনীতি হচ্ছে, ভোটে হেরে গিয়ে বাংলার মানচিত্রে ছুরি চালাবো, এই রাজনীতিকে কোন, আমি বিজেপি লোকেদেরকে অনুরোধ করছি, যদি বাংলার সন্তান হয়ে থাকে, ভারতবর্ষে বিজেপি হিন্দুত্বের ধ্বজারত, মানে হিন্দুত্বের প্রতীক হতো, তাহলে আজকে দাঁড়িয়ে ফৈজাবাদের মতো জায়গায় যেখানে গিয়ে হিন্দুত্বের সূচনা করতে গেছিল এরা, সেখানে বিজেপি হারতো না। আজকে একটা বড় নিশিকান্ত দুবে রেখেছে, আলটিমেট একটা সাম্প্রদায়িক উস্কানের দিকে নিয়ে যাচ্ছে। হুমায়ুন কবির যেটা রেখেছিল রাহুল, খুব খারাপ। হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছিল দল এন্ডোর্স করেনি, আমি বলছি যে একটার পর একটা বিধায়ক, সাংসদ, তারা এই ধরনের সরাসরি মেরুকরণের কথা বলবে অথবা রাজ্যভাগের কথা বলবে এবং দল বলবে যে এটা দলের মত নয়, অথচ তাদের থামাবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এবং দিনের পর দিন এইভাবে মানে কার্যত চোর পুলিশ খেলা হবে, কার্যত এসকেপ রুট দিয়ে দল বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক যেমন আজকে অনন্ত মহারাজ, যিনি একদিন নয় বারবার দিনের পর দিন অন ক্যামেরা দিল্লিতে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বলছেন যে তার পৃথক কোচবিহার, গ্রেটার কোচবিহারের দাবি নাকি মেনে নেওয়া হয়েছে, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর শ্রমিক ভট্টাচার্য উল্টো দিকে বলছেন যে আমি যতদূর জানি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ, তাহলে অসুস্থতা কে? আর অসুস্থ যদি কেউ হন তার তো চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসার বন্দোবস্তটা কে করবে? দেখুন, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে এ রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ।
বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বারবার নিজের দাবিতে অনড় বিজেপির রাজ্যসভার সাংসদ। বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের গ্রেটার কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হলেন অনন্ত মহারাজ। এবার আরও এক ধাপ এগিয়ে দাবি করলেন পৃথক রাজ্য তৈরির জন্য ছাড়পত্র দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আমি বারবার বলছি এটা ইলিগাল হয়েছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে গভর্নমেন্ট। এখন এই গভর্নমেন্টকে ঠিক করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস থেকে তো রাজ্য গঠন করার জন্য কাগজ দিয়েছে, বলেছে গভর্নমেন্টকে অর্ডার করেছে তাড়াতাড়ি রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। কে কি বলছেন বাইরে এসে সেটা আবার এর কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে, এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি। সম্প্রতি উত্তরবঙ্গের 8টি জেলাকে উত্তর পূর্ব পর্ষদে যুক্ত করতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। এটা রাজ্যের স্বার্থের ব্যাপার নয়, রাজ্য ভাগের বিরোধিতা করার জন্যও নয়, কারণ রাজ্য ভাগের বিরোধিতার গল্পটা এসছে গতকাল থেকে, আর উনি যাবেন ঠিক করেছেন 5 দিন 6 দিন আগে। ফলে এটা রাজ্যের স্বার্থের সাথে কোনো সম্পর্ক নেই। এক একজন এক এক রকম চাইছেন, কিন্তু উদ্দেশ্যটা কি, কার পেছনে কার মদত, এটাও বড় প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, প্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই বিষয়ে আমাদের নজর থাকবে, কিন্তু এরপর আমি আমার পরবর্তী বিষয়ে আসব, যেটা বড় বিচিত্র। তার কারণ এই একই ইস্যুতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন শাসক দলের সেই একই প্রবণতা আমাদের নজরে পড়ে। যেমন ধরুন ত্রিপুরা, আমরা জানি যে আগামী 8ই আগস্ট ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে সেই রাজ্যের প্রায় 71% গ্রাম পঞ্চায়েত বিনা লড়াইয়ে বিজেপির কাছে চলে গেল। আমি বলছি ঠিক যে কথা একেবারে বিনা লড়াইয়ে বিজেপির কাছে চলে যাওয়ার যে কথা ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে 2018 সালে তো হুবহু তাই দেখা গেছিল। আমি এই শাসক দলে থাকা দুটো দলের অবস্থান একটু পাশাপাশি দেখে নেব, কিন্তু তার আগে দেখাবো ত্রিপুরার এই মুহূর্তের ছবিটা। দেখুন, বিনা লড়াইয়ে ছুচাগ্র মেদিনী নয়, বিস্তৃত মেদিনী চলে গেল দখলে। ভোটের আগেই বিনা লড়াইয়ে জয়। তৃণমূল শাসিত বাংলার কার্যত পুনরাবৃত্তি হল বিজেপি শাসিত ত্রিপুরায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 71% গ্রাম পঞ্চায়েতের আসন দখল করে নিল বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন 6370টি। তার মধ্যে 71.43% আসনেই বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে 235টি অর্থাৎ 55.56% আসনে ভোটের আগেই জিতে গেছে বিজেপি। জেলা পরিষদও 116-র মধ্যে 20টি অর্থাৎ 17.24% আসন ইতিমধ্যেই বিজেপির দখলে। এটা অবশ্য প্রথমবার নয়। 2018 সালে পঞ্চায়েত উপনির্বাচনেও ত্রিপুরায় প্রায় 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। সে বছরই বাংলায় পঞ্চায়েত ভোটে 34% আসনে বিনা লড়াইয়ে জেতে শাসক দল তৃণমূল। ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের নামে পশ্চিমবাংলায় চিৎকার চেঁচামেচি করছে, ত্রিপুরার যে তাদের ভূমিকা আরও জঘন্য, আরও বেশি ধ্বংসাত্মক। পশ্চিমবাংলাতে যে কায়দায় তৃণমূল কংগ্রেস সেখানে বিরোধীদের বাধা দেয়, ত্রিপুরার যে তার চেয়েও বেশি জঘন্য। বিজেপি প্রায় 72% আসনে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরায়। তো এরা আবার বড় বড় কথা বলে। এখানে ত্রিপুরায় তো সন্ত্রাস করে বারবার হচ্ছে, এটা তো চোখের সামনে দেখা যাচ্ছে।
পশ্চিমবাংলায় আমাদের ত্রিপুরার যে লোকসভা নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রীরা গিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয় পর্যন্ত সেখানে তৃণমূলের তারা রুখে দিয়েছে, আটকে দিয়েছে। ডেমোক্রেসির কথা বলছেন ত্রিপুরা রাজ্যে, আর কংগ্রেস সিপিএম ডেমোক্রেসির কথা বলছে। আমি তো বলবো পশ্চিমবাংলায় গিয়ে একবার ডেমোক্রেসির কথা বলার জন্য। 8ই আগস্ট ত্রিপুরায় পঞ্চায়েত ভোট, গণনা 12ই আগস্ট, কিন্তু ভোটের আগেই নির্ধারিত হয়ে গেছে মসনদে কারা। প্রসেনজিৎ শাহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। গ্রাম পঞ্চায়েত 71% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, আর পঞ্চায়েত সমিতির 55%। আমি সজলের কাছে অবশ্যই আসবো। সজল, 2018 অত্যন্ত সঠিকভাবে দিনের পর দিন তোমরা 34% যখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেছিলে, তাতে গেল রব তুলেছো, এবং আবার বলছি অত্যন্ত সঠিক কাজ করেছো। মানে গণতন্ত্রের মূল স্পিরিটটাই, গণতন্ত্রের কোনো মানেই থাকে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি জয় হয়। কিন্তু বাংলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হচ্ছে যে সন্ত্রাস আর অত্যাচারের ফল, আর ত্রিপুরায় ওই 71% ওটা হচ্ছে সন্ত্রাস আর অত্যাচার নয়, শাসক দলের উদারতার বা ভালোবাসার ফল। এইটা কি করে? কোনো সন্ত্রাস তো আপনি দেখাতে পারলেন না। মানে কোনো সন্ত্রাস যে ধরুন 4টে লোক মার্ডার হয়েছে, 2টো বাড়ি পুড়েছে যাতে প্রার্থী হওয়ার জন্য, সেটা কিন্তু ছবিতে নেই। না, ছবিতে কি করে থাকবে? কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এর আগে 2018 দিনে 4টে করে খুন হয়নি। আমি আপনাকে না ঠিক বলছেন আপনি, 2018-তে খুন 4টে না হলেও অনেকগুলো 4টের বেশি হয়েছিল। ভয়ের পরিবেশ তৈরি করতে হয়। এই ভয়ের পরিবেশটা একমাত্র সেটা খুন না করে হয়, বাড়িতে সাদা থান পাঠিয়েও হয়। ঠিক আমি এবিপি আনন্দের সামনে ছাড়া ওখানকার যারা সিপিএম, কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল বিজেপি বিরোধী আছে, তারা রাস্তায় নেমে এখনো এটা নিয়ে কোনো প্রতিবাদ করে। আপনাকে আমি একটা কথা বলছি, দেখুন এখনই শতরূপ রেড়ে করে উঠলে তো হবে না। শতরূপ আজকে তিলক কেটে সন্ন্যাসী হবে একটু পরেই। কিন্তু আমার প্রশ্ন যেটা হচ্ছে, যখন শতরূপরা ওখানে ক্ষমতায় ছিল তখনও একই জিনিস ছিল। জিনিসটা যদিও গণতন্ত্রের জন্য কখনোই শুরু করা, কিন্তু না না এক মিনিট, যেটা পশ্চিমবঙ্গে যেটা করছো, পশ্চিমবঙ্গে যেটা করছো, আমি আগের বারে পাত্রদার কাছে আসিনি, দ্রুত একবার পাত্রদার। দেখুন এখানে মানে আগের বারে 96%, এবার 71%, মানে প্রায় 25% কিন্তু কম হয়েছে। তাহলে কি শতাংশের হিসেবে বলা যায় যে 25% ভারতীয় জনতা পার্টি শক্তি সেখানে কম হয়েছে? যা এক জোকস অ্যাপার্ট, যেটা বলা সেটা হচ্ছে এটা খুব দুঃখের ব্যাপার যে যেখানে বাঙালি মানে জনবিন্যাসে প্রধান, এই ত্রিপুরা এবং পশ্চিমবাংলার দুটো জায়গাতে এক না। তাহলে মানতে হয় যে শাসকের চেহারা সব জায়গায়। আমার কথা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিবাদে নামেনি বলে ওখানে গণতন্ত্র নাচছে সজল ঘোষের কথায়, তাই তো? 71%, 55% তুমি বললে, জেলা পরিষদেও 17% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। হলো রিজু, কিন্তু আমি বলছি ওই 34% সময় যদি রিজুরা সেটাকে জাস্টিফাই না করতো, যদি জনগণের সমর্থন না বলতো, সজলের ভাষা সেই দিনের তৃণমূলের ভাষা হুবহু এক। দুটো রাজ্যের শাসকের ভাষা এক, যে আমরা কি লোক দিয়ে দেবো? আমরা তো লোক দিতে পারি না। আমি অনেকদিন আগেই মরে যেতাম, তৃণমূলের মুখে পঞ্চায়েত সন্ত্রাসের নিন্দা শুনবো বলে একদিন বেঁচেছিলাম। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে সজলদাকে আমি জানাই, বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরায় পঞ্চায়েত ভোট 71% কেন 7% আনকন্টেস্টেড হতো, এই দাবি কোনোদিন আজ যদি অমিত শাহ করেননি, প্রথম তুমি করলে। আমি একটা কথা বলি, বলছে না খুন হয়েছে কিনা, বাদল শীল বিলোনিয়া আমাদের এবার প্রার্থী ছিলেন। ভাই দাঁড়াও না ভাই, বাদল শীল এবার প্রার্থী হওয়ার পরে বিলোনিয়ায় কুপিয়ে খুন করা হয়েছে, সেই কোপানো লাশের ছবি সজলদাকে চাইলে আমি এখন দেখাতে পারি, যদি দেখতে একটু সুবিধা হয়। তোমার কথা বলি সুমনদা, সন্ত্রাস পশ্চিমবাংলা আমরা আলোচনা করি তো, তোমার নাম করে বলছি, পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, এইবার কদিন আগে খুন করেছো। তোমার আগরতলায় সুকু গৌড়, এরা ক্ষমতায় আসার পরে তুমি বলছি সুমনদা কোনো ভোট টোটের ব্যাপার না, কালী পুজোর পরে সে বামপন্থী, যে আয় দেখি তোর মাথায় তুবড়ি ফাটাতে কেমন লাগে, কোনো ভোট টোটের কোনো ব্যাপার নেই, চেয়ারে বেঁধে মাথায় তুবড়ি বসিয়ে ফাটিয়েছে, তুবড়ি বাস্ট করে খুলি উড়ে গিয়ে ভদ্রলোক মারা গেছেন। যার রাজত্ব এটা হয়েছে, সেই বিপ্লব দেব কদিন আগে পশ্চিমবাংলার ভোট পরবর্তী হিংসা ট্যুরিজম করতে এসেছিলেন। এইটা হচ্ছে মানে বিজেপির এক নম্বর
মানে এই রাজ্যে বিজেপির কিন্তু নৈতিক কোনো অধিকার আর থাকবে না। তৃণমূলের বিরুদ্ধে যে সন্ত্রাসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার অভিযোগ করে, বিজেপি কতটুকু নৈতিক অধিকার থাকবে? এবং একই সাথে তৃণমূল কংগ্রেস যদি এখন বিজেপির দিকে আঙুল তোলে, তৃণমূল কংগ্রেস যদি আঙুল করে, যারা 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল, 75টা লাশের বিনিময়ে এই 23-এর পঞ্চায়েত নির্বাচন জিতেছে, তাহলে তার মতন হাস্যকর কিছু হতে পারে না। এবং একই সাথে আপনাকে বলতে হবে, শতরূপ যতই আজকে দাবি করুক, 2003-এর পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি পশ্চিমবাংলায়, আমরা ত্রিপুরাতে 12% মানে কংগ্রেস প্রতিনিধি, আমি বলছি শুধু বাংলা বা পশ্চিমবাংলা বা ত্রিপুরার সমস্যা নয়, এটা বাংলাদেশেরও সমস্যা, বাঙালি সমাজের সমস্যা। বাংলাদেশেও কিন্তু দুটো ভোট যেভাবে লুট করা হয়েছে এবং পশ্চিমবাংলা ত্রিপুরাতে যেভাবে সন্ত্রাসের মাধ্যমে ভোট হয়, সেটা বাঙালির কিন্তু একটু ভাবার সুযোগ আছে। বাঙালি ভাবুক, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলা ত্রিপুরার রাজনীতির একটা চরিত্র, যেটা খুব সমস্যা। দীর্ঘদিন পঞ্চায়েত যাদের হাতে, রাজ্য সরকারও তাদের হাতে আসবে, এই যে ব্যাপারটা। আমি শুধু একটা কথা বলতে পারি, বাঙালি ভাবুক, কিন্তু ঠিক যেরকম কনভেনিয়েন্টলি 2003 সালের কথা শতরূপ ভুলে যায়, 2018 কিংবা 2023 সালের কথা তৃণমূল ভুলে যায়, রিজু ভুলে যায়। আমি বলছি ওই একই জিনিস হয়েছিল, কোনো তফাৎ নেই। 2000 পরে 34% আসনে বিরোধীরা পঞ্চায়েত দখল করেছে এবং চালিয়েছে একটা পঞ্চায়েত। যে সন্ত্রাসের এবং ভয়ের রাজত্ব বামফ্রন্ট আমলে ছিল, বামফ্রন্ট আমলের একাধিক জেলা এবং গ্রামে কিভাবে ভোট হতো আমরা সবাই সাক্ষী। ওটা আমি ওই তো বলছি যে কনভেনিয়েন্টলি 3টা বামপন্থীরা ভুলে যায়, 2018 এবং 23টা কনভেনিয়েন্টলি রিজুরা ভুলে যায়, এবং 2024 এখন হয়তো মনে আছে, আলোচনায় আছে, কিছুদিন পর সজলরা ভুলে যাবে। ডেমোক্রেসি, কেউ বলছিলেন না যে হাস্যকর হয়ে যাচ্ছে, সত্যি সত্যি গণতন্ত্রটা হাস্যকর হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্ন আমাদের থাকবে। একই সঙ্গে মনে করিয়ে দেব যে কোথায় এর আগে এই ধরনের মারাত্মক প্রবণতা দেখা গেছে, যেটা গণতন্ত্রের মূল স্পিরিটটাকে একেবারে সরাসরি ধাক্কা দিয়েছে। দেখুন, পড়শি দুই রাজ্য, ক্ষমতায় যুযুধান দুই দল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অন্যদিকে মানিক সাহার বিজেপি সরকার। কিন্তু একটা বিষয় ফের মিলিয়ে দিল দুই রাজ্যকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়। 8ই আগস্ট পঞ্চায়েত ভোট হবে ত্রিপুরায়, কিন্তু তার অনেক আগেই ত্রিপুরায় বিনা লড়াইয়ে 69.55% আসনে জিতে গেছে বিজেপি। আর পরিসংখ্যান বলছে গত বছর পঞ্চায়েত নির্বাচনে বাংলায় 12.19% আসনে বিনা লড়াইয়ে জিতেছিল তৃণমূল। অর্থাৎ বাংলায় তৃণমূলকে ছাপিয়ে গেল ত্রিপুরার বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন 6370, তার মধ্যে 71.43% আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। বাংলায় গ্রাম পঞ্চায়েতের আসন 63,229, যার মধ্যে 2023-এর নির্বাচনে 6,238টিতে অর্থাৎ প্রায় 10% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপি শাসিত ত্রিপুরায় পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে 235টি অর্থাৎ 55.56% আসনে ভোটের আগেই বিনা লড়াইয়ে জিতে গেছে বিজেপি। গত বছর এ রাজ্যে পঞ্চায়েত সমিতির মোট 9,730টি আসনের মধ্যে 759 আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছিল তৃণমূল। ত্রিপুরায় জেলা পরিষদের 116-র মধ্যে 20টি অর্থাৎ 17.24% আসন ইতিমধ্যেই চলে গেছে বিজেপির দখলে। গত বছর বাংলায় জেলা পরিষদের 928টি আসনের মধ্যে 8টিতে তৃণমূলের জয় এসেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এই গত পঞ্চায়েত নির্বাচনে যদি ধরেন, সেটা ডবল ডিজিটেরও নয়, আর এখানে শুধু ডবল ডিজিট নয়, প্রায় 3 ডিজিটের কাছাকাছি, 100% না হলেও 71 না 72%। সুতরাং আজকে আমরা স্পষ্ট বলতে পারি ত্রিপুরা দেখিয়ে দিয়েছে যে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়। যখন বিধানসভা বা লোকসভার নির্বাচন হয় তখন এই দলগুলো ময়দানে থাকে, কিন্তু সংঘবদ্ধ কোনো আন্দোলন করা, মানুষের পাশে থাকা, এই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এখন ত্রিপুরায় নেই। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে খুব একটা সুখকর নয়। কিন্তু যদি বিরোধী না থাকে, প্রতিরোধী যদি না থাকে, তাহলে গণতন্ত্র কিন্তু সাফল্য পায় না। এটা দুর্ভাগ্যজনক। ত্রিপুরায় সেটা হচ্ছে, কারণ ত্রিপুরায় বিরোধী দল বলে কিছু নেই। এবারই শুধু নয়, 2018 সালে যখন বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পরের বছর পঞ্চায়েত ভোট হয়েছিল ত্রিপুরায়, তখনও ধরা পড়েছিল একই মিল।
2018 সালে বাংলার পঞ্চায়েত ভোটে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল 34% আসনে, আর 2019 সালে বাংলার তৃণমূলকে ছাপিয়ে গিয়ে ত্রিপুরায় 85% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে যেমন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে একের পর এক আসন, ত্রিপুরায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে একের পর এক আসন। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই তা না, প্রতিদ্বন্দ্বিতা করতে দেব না, বিরোধী শূন্য চাই। যেমন পশ্চিমবাংলার তৃণমূল তেমন ত্রিপুরার বিজেপি। বাংলায় বিনা লড়াইয়ে বিপুল আসনে জয় যেমন তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, এবার একই কারণে ত্রিপুরায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিজেপিকেও। প্রসেনজিৎ সাহা, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কিংবদন্তি দাবারু ববি ফিশার বলতেন, আমি আমার মানসিক ক্ষমতার 98% দাবা খেলায় দিই আর 2% বাকি সব কিছুতে। এখন রাজনীতির দাবা খেলায় বুঝলেন দাবারুরা 100% দিয়েই চেষ্টা করেন প্রতিপক্ষকে একেবারে পাল্টা চালে কুপঘাত করতে। এই যেমন কদিন আগেই তৃণমূলের 21শে জুলাই সমাবেশের দিনই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও সে নিয়ে শেষ পর্যন্ত বিস্তর জল ঘোলা হয় এবং বিজেপির মধ্যেই কিছুটা মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। এখন রাজনীতিতে কার ঘুঁটি কখন কোন ঘরে আছে চট করে বোঝা ভারী মুশকিল। আমরা সব কিছু সমানভাবে আপনাদের সামনে রাখি বলে আবার কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।